জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লোকসভায় ফল অত্যন্ত খারাপ হয়েছে, বিধানসভায় বিজেপিকে 26শে অভিষেকের পাখির চোখ নন্দীগ্রাম। ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ, রাহুলের নাম ঘোষণা করলেন তেজস্বী যাদব। গলার ফাঁসে মৃত্যু, সিঙ্গুরে নার্সের ময়নাতদন্তের রিপোর্ট পেতেই ফুঁসে উঠলেন কুণাল। চুপ করে আছে সরকার, বিরাট পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। ভোটার তালিকা থেকে বাদ পড়লে আধার ব্যবহার করে দাবি জানানো হবে, জানালেন সিইও। বিরোধীদের ভোট চুরি অভিযোগ, ইন্ডিয়া জোটের সাংসদের প্রতিবাদে উত্তাল সংসদ। মেট্রো উদ্বোধনে মোদি, কোন রুটের কোন স্টেশনে দেখা যাবে প্রধানমন্ত্রীকে। রাহুল তেজস্বীর কনভয় ধাক্কায় আহত পুলিশ কর্মী, বিহারে ভোটার অধিকার যাত্রা উত্তেজনা। 15 বছর বয়সী মুসলিম মেয়ের বিয়ে, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। টেট আন্দোলন ফের ধুন্ধুমার করুণাময়ী, চ্যাংদোলা করে চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ। প্রবীণদের বিশেষ গুরুত্ব, দলে গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে বড় বার্তা অভিষেকের। দ্য বেঙ্গল ফাইলস, বিতর্কে শাশ্বতকে নিয়ে বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী, কি বললেন পরিচালক। আক্ষর দিয়ে ক্ষমা চাও, সিঙ্গুরে নার্সের মৃত্যুর রিপোর্ট সামনে আসতে বিরোধীদের তোপ কুণালের। বিএনপির ইচ্ছায় তিস্তা চীনকে দিলেন ইউনুস, হাসিনা চেয়েছিলেন ভারতকে, চিন্তা বাড়ল দিল্লির। যে কথা নির্বাচন কমিশনও 1.5 ঘন্টা সাংবাদিক বৈঠকে বলতে পারেনি রাহুল গান্ধী, বিহারে জনসভায় তা প্রকাশ্যে ঘোষণা করলেন। বাংলার পঞ্চায়েত অফিসের চাকরি করছেন বাংলাদেশি নাগরিক, বিস্ফোরক অভিযোগ উঠল এবার বনগাঁয়। এইভাবে আবেদন করলে সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডারে মিলবে 3000 টাকা, আজই করুন অ্যাপ্লাই। উপরাষ্ট্রপতি প্রার্থীর জন্য ইন্ডিয়া জোটের মধ্যে আলোচনা শুরু, সামনে এলো 3টি নাম, রাহুলের সম্মতির অপেক্ষা। আবার পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের, রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। নিয়োগ নিয়ে টেট উত্তীর্ণদের পর্ষদ অভিযান, অবরুদ্ধ করুণাময়ী মোড়, ধরপাকড় পুলিশের। পিছিয়ে থেকে ঘোরাতে হবে খেলা, দিল্লিতে এলেন ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী বি সুদর্শন রেড্ডি। সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজের পর বল নবান্নের, কোর্টে প্ল্যান রেডি আছে বলেছিলেন মমতা। উপরাষ্ট্রপতি ভোটে রাধাকৃষ্ণনকে সমর্থন করুন, ইন্ডিয়ার বৈঠকের আগে খার্গেকে ফোন রাজনাথের। 2 বিজেপি কর্মীর ময়নাতদন্তের রিপোর্ট দেখে অবাক হাইকোর্ট, পুরো ঘুরে যাবে তদন্ত। জনসংযোগ বাড়ান, ক্যাম্পে যান, জেলাওয়ারি বৈঠকে স্পষ্ট বার্তা অভিষেকের। উপরাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে মমতার বার্তায় সমর্থন জানালেন কেজরিওয়াল। অভিষেক ও তমলুক নিয়ে বৈঠকে বড় নির্দেশ অভিষেকের, নন্দীগ্রাম নিয়ে বিশেষ পরিকল্পনা। নড়ে চড়ে বসলেন বিহারে সিইও, আদালতের নির্দেশের পরে বিজ্ঞপ্তি জারি, আধার নিয়ে কি জানালেন। কুকথা কাণ্ডে অনুব্রত জামিন, পাল্টা বোমা ফাটিয়ে যা বললেন শুভেন্দু। সুদর্শন রেড্ডিকে প্রার্থী করে উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর বিরুদ্ধে গুগলি ইন্ডিয়ার জোটের। এনডিএর পাল্টা এবার ইন্ডিয়া, উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা খার্গের। বিরোধীদের চাপে পদক্ষেপ, ভোট প্রক্রিয়া স্বচ্ছতা আনতে 6 মাসে একাধিক দাওয়াই কমিশনের। তৃণমূলের সঙ্গে অশুভ যোগ, পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী ও পুলিশ সুপার সায়ক দাসকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। রাজ আমাকে গুলি করেছে, আর বাঁচবো না বাবাকে, এটুকু বলে উচ্চ মাধ্যমিক পড়ুয়া। উপরাষ্ট্রপতি নির্বাচন শাসকের কৌশলী হাতিয়ার, খেলা ঘোরালো ইন্ডিয়া জোট, এবার ফাঁপড়ে এনডিএ শরিক। প্রতিনিয়ত নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। এবার নয়া ঘোষণা, এবার নাকি 3000 টাকা করে মিলবে লক্ষ্মীর ভান্ডারে। রাজ্যের মহিলাদের সামনের এপ্রিলেই দারুণ সুযোগ, লক্ষ্মীর ভান্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল সরকারকে, তাই এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের। লক্ষ্মীর ভান্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আগেই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে পেতেন বাংলার মহিলারা। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে 1000 টাকা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের সবকটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভান্ডার। সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন। লক্ষ্মীর ভান্ডার এমনই একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল, যা অচিরেই জনপ্রিয়তার চূড়ায় ওঠে। এই প্রকল্পে মাসে 500 টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা, আর তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের জন্য 1000 টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। তবে এই টাকার পরিমাণ সম্প্রতি 1000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 1200 টাকা।
আর যারা 500 টাকা পেতেন তারা পাচ্ছেন 1000 টাকা। আর এবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দেওয়া হলো সরকারের তরফে। জানানো হয়েছে এবার 3 গুণ বাড়বে লক্ষ্মীর ভান্ডার। প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন, কোনো সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না। বিরোধী জোট ইন্ডিয়ার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গান্ধীর নাম কি তবে আগেই ঘোষণা করে দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সম্প্রতি বিহারে একটি জনসভায় রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে তেজস্বী বলেন, আগামী লোকসভা নির্বাচনে আমরা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার জন্য একজোট হয়ে কাজ করব। তেজস্বীর এই মন্তব্যের পরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা। এই মন্তব্যের পর রাহুল গান্ধীর প্রতিক্রিয়া ছিল কেবল একটি সৌজন্যমূলক হাসি। লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে নানা জল্পনা চলছে। এর মধ্যে তেজস্বীর এমন মন্তব্য সেই জল্পনাকে আরো উস্কে দিয়েছে। এই কয়েক সেকেন্ডের ঘটনা নিয়ে এখন দেশের রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে, যেখানে তেজস্বীর মন্তব্যে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে আজ ফের পথে নামলেন 2022 সালে টেট উত্তীর্ণরা। সল্টলেকের করুণাময়ী এলাকায় পর্ষদ অফিস অভিযানে ডাক দেন তারা। তবে মিছিল শুরুর আগেই পুলিশি ধরপাকড় শুরু হয়। সকাল থেকে মেট্রো স্টেশনের বাইরে জড়ো হন হাজার হাজার চাকরি প্রার্থী। এরপরে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তুলতে শুরু করে পুলিশ। বহু চাকরি প্রার্থীকে জোর করে গাড়িতে তোলা হয়, যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ প্রতীক্ষার পরও নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় পা রাখার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের আটক করতে শুরু করে। প্রায় 300 জনকে আটক করা হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। বিক্ষোভরতদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এবং রাস্তায় লুটিয়ে পড়েন। এই ঘটনায় গোটা করুণাময়ী এলাকার রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশি ধরপাকড়ের মুখেও চাকরি প্রার্থীরা স্লোগান দিতে থাকেন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। 26-এর আগে নন্দীগ্রামে বিশেষ নজর তৃণমূলে। যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক শুভেন্দু অধিকারী, সেই বিধানসভা কেন্দ্র নিয়ে আলাদা বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন ব্লক অঞ্চলের নেতারা। সূত্রের খবর তেমনই। 21-এর বিধানসভা ভোটে ভরকেন্দ্র হয়ে উঠেছিল নন্দীগ্রাম। তৃণমূল ছেড়ে তখন সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর থেকে ভোটে লড়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ভোট গণনার দিন ছিল টান টান উত্তেজনা। কখনো এগিয়েছিলেন শুভেন্দু তো কখনো মমতা। সংবাদ সংস্থা এনআই দাবি করে 1200-র কাছাকাছি ভোটে জিতেছেন মমতা, কিন্তু পরে জানা যায় তৃণমূল নেত্রী জেতেননি। 1956 ভোটের ব্যবধানে মমতাকে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। গণনায় কারচুপির অভিযোগে এখন মামলা চলছে হাইকোর্টে। আজ মঙ্গলবার জেলাওয়ারি বৈঠকে প্রথম পর্যায়ে বারাসত ও তমলুক সাংগঠনিক জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। লোকসভা ভোটে তমলুক কেন্দ্রটি হাতছাড়া হয়ে গিয়েছে তৃণমূলের। সূত্রের খবর, বৈঠকে অভিষেক বলেন, লোকসভার ফল অত্যন্ত খারাপ হয়েছে, কিন্তু বিধানসভায় সব দিক থেকে বিজেপিকে মোকাবেলা করতে হবে। নিজ নিজ এলাকায় জনপ্রতিনিধিদের জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন তিনি। এর আগে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় লোকসভা ভোটের প্রচারে গিয়ে নন্দীগ্রাম প্রসঙ্গ তুলেছিলেন মমতা। বলেছিলেন, আমি আজ নয় কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। চিরকাল বিজেপি থাকবে না। একদিন না একদিন উপযুক্ত জায়গায় যারা করেছে তাদের উদ্দেশ্যে বলি, ঈশ্বর আল্লাহ বলে যদি কিছু থাকে তারাই করে দেবে। এনডিএর পাল্টা এবার বিরোধী জোট ইন্ডিয়ার। কথা হচ্ছে জগদীপ ধনকরের উত্তরসূরি খুঁজতে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। এনডিএর পরবর্তী উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণন। গত রবিবারে বিজেপির তরফ থেকে তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপর থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এনডিএর বিরোধী ইন্ডিয়া জোটের তরফ থেকেও উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী বাছাই শুরু হলো। সূত্রের খবর, আজ মঙ্গলবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করলেন। গত সোমবার রাতে দীর্ঘক্ষণ বৈঠকের পরে ইন্ডিয়া জোট তাদের প্রার্থীর নাম মনোনয়ন করল। জানা গিয়েছে, বি সুদর্শন রেড্ডি আদতে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। গেরুয়া শিবির মনে প্রাণে চাইছে প্রতিদ্বন্দ্বী ছাড়াই যাতে রাধাকৃষ্ণন জিততে পারে। জানা গিয়েছে, বিরোধী ইন্ডিয়া জোট যাতে প্রার্থী না দেয় সেই বিষয়ে আগেই বিজেপির তরফ থেকে আবেদন জানানো হয়েছিল। পাশাপাশি রাধাকৃষ্ণনকে জেতাতে এবং প্রত্যেক বিরোধী দলের সমর্থন পেতে ময়দানে নেমেছিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও। সূত্রের খবর, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএর প্রার্থী সমর্থনে বিরোধীদের কাছে অনুরোধের সুরে বলেছিলেন বিরোধীরা যেন ইন্ডিয়ার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে সমর্থন করেন, কারণ উনি একজন খুব ভালো মনের মানুষ এবং মাটির মানুষ। তিনি তার সারা জীবনের বিতর্ক ও সমালোচনা থেকে দূরে থেকেছেন। তাই আমার মনে হয় সিপি রাধাকৃষ্ণনই উপরাষ্ট্রপতি পদের জন্য একমাত্র যোগ্য। তবে প্রধানমন্ত্রীর সেই আবেদনে যে কোনো সদর্থক সাড়া দিল না ইন্ডিয়া জোট, তা প্রমাণ হয়ে গেল। ধনখড়ের উত্তরসূরি হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকেই দেখতে চাইছে বিজেপি। গেরুয়া শিবিরের এমন প্রস্তাবিত নামে সায় দিয়েছে এনডিএ শিবিরের শরিক দলগুলি। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত রবিবার বিজেপি সংসদীয় বোর্ডের সভা ছিল, সেখানেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে আবারও ধাক্কা খেলেন 2016 সালের চাকরি প্রার্থীরা। দেশের সর্বোচ্চ আদালত এই মামলায় দায়ের করা সমস্ত রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে, যার ফলে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায় বহাল রইল। ফলে পরীক্ষা দেওয়া ছাড়া আপাতত আর কোনো উপায় রইল না চাকরিহারাদের কাছে। গত 3রা এপ্রিল শীর্ষ আদালতে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ 2016 সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছিল। নতুন করে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্যকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কোর্ট নির্দেশ দিয়েছিল যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতেই পারেন। সংশ্লিষ্ট রায় আরো বলা হয়েছিল যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। এরপর রাজ্য সরকার এবং এসএসসি চাকরিহারারা সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলেন। অপরদিকে চাকরিহারাদের দাবি ছিল হাইপার টেনশনে মৃত্যু হয়েছে চাকরি প্রার্থীর, অনেকেই বিভিন্ন সমস্যায় জর্জরিত, তাই আরো একবার বিবেচনা করা হোক। এরপর এই চাকরি বাতিলের রায় নিয়ে মোট 178টি রিভিউ পিটিশন জমা পড়ে। তবে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ শর্মার বেঞ্চ পত্রপাঠ তাদের আবেদন খারিজ করে দেয়। ফলে অস্বস্তি বহাল রইল চাকরিহারাদের। এর অর্থ আগামী 7 ও 14 সেপ্টেম্বর পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, খারিজ হবে এটাই স্বাভাবিক। সমস্ত দিক বিবেচনা করার পর এই রায় দেওয়া হয়েছিল। প্রায় 200-র মতো রিভিউ পিটিশন জমা পড়েছিল। নাটকের জবনিকা পতন, অবশেষে সামনে এলো সিঙ্গুরের নার্স দীপালি জানার মৃত্যুর আসল কারণ। শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই, গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হয়েছে দীপালির। ময়নাতদন্তের রিপোর্টে এমনই জানালো কল্যাণী এইমস। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই বিরোধী শিবিরকে নাকখত দিয়ে ক্ষমা চাইতে বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। গত বুধবার সিঙ্গুরের নার্সিং হোম থেকে উদ্ধার হয়েছিল দীপালি জানার ঝুলন্ত দেহ। মৃত্যুর ঠিক 2 দিন আগেই নার্সের চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু সংবাদ পেয়ে খুনের অভিযোগ দায়ের করে পরিবার। তাদের অভিযোগের প্রেক্ষিতে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তবে ময়নাতদন্ত নিয়ে শুরু হয় বিতর্ক। কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের দাবি করে মৃতার পরিবার। শেষমেশ গত 16 আগস্ট কল্যাণী এইমসে 4 জন ফরেনসিক বিশেষজ্ঞ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়। পাশাপাশি পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হয়। এদিন ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করে কল্যাণী এইমস। রিপোর্ট অনুযায়ী নার্সের মৃত্যু হয়েছে গলায় ফাঁস লাগিয়েই। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই ক্ষোভে ফুঁসে উঠেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, যারা এই মৃত্যু নিয়ে শকুনের মতো রাজনীতি করছিল তাদের এখন নাকখত দিয়ে ক্ষমা চাওয়া উচিত। আমরা তো শুরুতেই বলেছিলাম পুলিশ ও প্রশাসন বিষয়টি দেখছে। যখন বলা হলো কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত হোক, তখনই আমরা রাজি হয়েছিলাম। এর পাশাপাশি তিনি আরো বলেন, মৃত্যু যে কোনো কারণেই হোক তা অত্যন্ত দুঃখজনক, কিন্তু বিজেপি ও সিপিএম যেভাবে প্রকাশ্যে খুন ও ধর্ষণের অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়িয়েছিল তা নিন্দনীয়। আজ কেন্দ্রীয় সরকারের হাসপাতালের রিপোর্টেই প্রমাণিত হয়ে গেল কারা মিথ্যেবাদী। যারা মৃতদেহ নিয়েও রাজনীতি করতে পারে তারা কতটা নিচে নামতে পারে তা এবার জনগণের বোঝা উচিত।